আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। 2 দিনের সফরে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী। কারা নির্যাতনেই বিএনপি নেতা মাখনের মৃত্যু হয়েছে, রিজভী। বিপদ সীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে বইছে তিস্তার পানি। আসাদুজ্জামান মিয়ার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন 3 পুলিশ কর্মকর্তা। দিল্লি থেকে শেখ হাসিনা কি নিয়ে আসেন আমরা দেখব, ফারুক। ব্যক্তি অপরাধ করলে দুদক স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন, ওবায়দুল কাদের। বন্যায় ক্ষতিগ্রস্ত 8.25 লাখ শিশু, ইউনিসেফ। রাজধানীর অদূরে প্রায় 10 কোটি টাকার চোখ ধাঁধানো বেনজির আহমেদের বাংলো বাড়ি। ডিমের দামের রেকর্ড, ডজন 170 টাকা। জামিনে মুক্তি পেলেন সাবেক যুবদল সভাপতি নীরব। রাসেলস ভাইপার মারলে 50,000 টাকা পুরস্কার ঘোষণা করে বিপাকে আওয়ামী লীগ নেতা। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ঢাকায় হাতে নিয়ে শোভাযাত্রা। এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আর্মেনিয়া। এবং যে কোনো হুমকির সমুচিত জবাব দেবে ইরান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি শুক্রবার বিকেল 4:15টার দিকে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে। এর আগে দুপুর 2টায় প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেন। গুরুত্বপূর্ণ এ দ্বিপক্ষীয় সফর উপলক্ষে 21 থেকে 22 জুন ভারতে অবস্থান করবেন তিনি। জানা গেছে, এই সফরে দুদেশের চমৎকার সম্পর্ক আরও দৃঢ় ও এগিয়ে নেয়ার বার্তা থাকবে। সফরে গুরুত্ব পাবে অর্থনৈতিক সংকট উত্তরণে পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি। পাশাপাশি আলোচনায় থাকবে ঋণ সহায়তা, সীমান্ত হত্যা ও তিস্তার পানি বন্টন চুক্তির মতো অমীমাংসিত ইস্যুগুলো। বারবার কারা নির্যাতনেই ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সদস্য ও ভাসানটেক থানা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া মাখনের অকাল মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার রাজধানীর ভাসানটেকে বাদ আসর গোলাম কিবরিয়া মাখনের নামাজে জানাজায় অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে গিয়ে তার উপর সরকারের ভয়াবহ নিপীড়ন চলে। একাধিকবার সে কারা নির্যাতিত হয়। এছাড়া বারবার গ্রেফতারের পর পুলিশি নির্যাতনও চলে তার উপর। আমি কারাগারে গেলে তার সাথে দেখা হয়েছিল। তার উপর যে ভয়াবহ নির্যাতন হয়েছিল সে বর্ণনা আমাকে সে শুনিয়েছিল। তিনি বলেন, আজকে তার অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার মতো সাহসী নেতার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। কয়েকদিনের ভারী বৃষ্টিপাত আর উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উজানের পানির চাপ সামলাতে ডালিয়া ব্যারেজের 44টি গেট খুলে রেখেছে কর্তৃপক্ষ। তিস্তা নদী তীরবর্তী নিম্ন অঞ্চলের ঘরবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে তিস্তা তীরবর্তী অঞ্চলের লোকজন। আজ শুক্রবার বিকেল 3টায় পাউবো সূত্রে পাওয়া তিস্তার পানি প্রবাহের পরিসংখ্যানে দেখা যায়, উজানে পানি কমলেও ভাটিতে পানি প্রবাহ বেড়েছে। বিকেল 3টায় কাউনিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে 29.30 মিটার, যা বিপদ সীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য কিভাবে অনলাইনে গেল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গাজীপুর মহানগর পুলিশের বৈধ আড়ি পাতা শাখা থেকেই সংগ্রহ করা হয়েছিল অনলাইনে প্রকাশিত ওই তথ্য। এই ঘটনায় এক অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সহ 3 জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত উপকমিশনারকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার জন্য পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক বলেছেন, এই সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক নেই, বরং বাংলাদেশের জনগণ তারেক রহমানের সঙ্গে আছে। তার প্রমাণ 7 জানুয়ারির নির্বাচন, তার প্রমাণ 4 ধাপে উপজেলা নির্বাচন
এসব নির্বাচনে কোনো মানুষ ভোট কেন্দ্রে যায়নি। ভাইয়ে ভাইয়ে নির্বাচন দিয়ে ডামি নির্বাচনের সেই সরকার প্রধান আজকে আবার দিল্লি যাচ্ছেন। কি নিয়ে আসবেন আমরা দেখব। এবার খালি হাতে এলে কিন্তু জনগণ আপনাকে ক্ষমা করবে না। রাজনৈতিকভাবে আপনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। শুক্রবার দুপুরে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নাগরিক পরিষদের উদ্যোগে ভারতীয় রেল কর্তৃপক্ষের বাংলাদেশের মাটির উপর দিয়ে রেল লাইন স্থাপন পরিকল্পনার প্রতিবাদে এই প্রতিবাদ সমাবেশ হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ মাথা নত করার দল নয়। ব্যক্তি অপরাধ করলে দুদক স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন, বিচার করার সৎ সাহস আছে শেখ হাসিনার। আজকে যে চক্রান্ত চলছে এটা আওয়ামী লীগকে হটানোর জন্য কিনা এটা ভেবে দেখতে হবে। আজকে আন্দোলনের নামে যদি আবার আগুন নিয়ে মাঠে নামে খুনের রাজনীতি করেন, আওয়ামী লীগ তার জবাব দিতে প্রস্তুত আছে। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন, যারা আন্দোলনের হুমকি দিচ্ছেন পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। কচুপাতার উপর শিশির বিন্দু আওয়ামী লীগ নয় যে একটু টোকা লাগলেই পড়ে যাবে, একটু ধাক্কা লাগলে সরে যাওয়ার পাত্র নয় আওয়ামী লীগ। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সৃষ্ট বন্যায় ইতিমধ্যে ২০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৭,৭২,০০০-এর বেশি শিশু বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল ইউনিসেফ। বাংলাদেশের সংস্থাটির প্রতিনিধি শেলডন ইয়েট শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, বন্যা দুর্গত এসব শিশুদের জন্য জরুরি সহায়তার প্রয়োজন। বন্যার পানি বাড়ার সময় শিশুরাই সবচেয়ে বেশি অরক্ষিত হয়ে পড়ে। ডুবে মারা যাওয়া, অপুষ্টি ও মারাত্মক পানিবাহিত রোগে আক্রান্ত হওয়া, বাস্তুচ্যুতির আতঙ্ক এবং জনাকীর্ণ আশ্রয় কেন্দ্রে নির্যাতনের শিকার হওয়ার ঝুঁকিতে পড়ে শিশুরা। রাজধানীর অদূরে প্রায় ১০ কোটি টাকার চৌক ধাঁধানো বাংলো বাড়িটি দেখে যে কেউ মনে করবেন ইউরোপ কিংবা পশ্চিমা কোনো উন্নত দেশের বাড়ি। জনবিচ্ছিন্ন নির্জন স্থানে এমন আলিশান বাড়ি নির্মাণ করেছেন বাংলাদেশ পুলিশের সদ্য সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে রূপগঞ্জের কাঞ্চনগামী সড়কের পাশে নির্জন এলাকায় আনন্দ হাউজিং সোসাইটি নামে একটি আবাসন প্রকল্পে বেনজির আহমেদের মালিকানাধীন একটি বাড়ি রয়েছে। দৃষ্টিনন্দন বিলাসবহুল ডুপ্লেক্স বাংলো বাড়িটির উপরের তলায় চারপাশেই আলাদা করে 4টি বারান্দা রয়েছে। সীমানা প্রাচীরের ভেতরে ও বাইরে রয়েছে নানা ধরনের ফুল ও ফলের গাছ। এছাড়া বাড়িটির ভিতরে রয়েছে অভিজাত সুইমিং পুল, বিদেশি কুকুর, ম্যাকাও, গোল্ড পাখি সহ নানা ধরনের বিদেশি পাখি এবং অনেকগুলো হরিণ নিয়ে একটি মিনি চিড়িয়াখানা। বাড়িটি দেখাশোনার দায়িত্বে থাকা কেয়ারটেকার আব্দুল্লাহ জানান, সম্প্রতি ভূমি অফিসের কর্মকর্তারা জায়গা সহ বাড়িটি পরিমাপ করে গেছেন। ২০২২ সালের দিকে বাড়িটি নির্মাণ করা হয়। ২৪ কাঠা জমির উপর এই বাড়িটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১০ কোটি টাকা। বেনজির আহমেদ দেশে অবস্থানকালে মাঝে মধ্যে এসে এই বাড়িতে আসতেন এবং অবসরে রাত্রিযাপনও করতেন বলে জানান স্থানীয়রা। স্বল্প আয়ের মানুষের পুষ্টির বড় অংশ পূরণ করে ফার্মের মুরগির ডিম। সেটির দামও লাফিয়ে বেড়ে এখন রেকর্ড করেছে। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকায়, আর খুচরা বাজারে ডিমের হালি বিক্রি হচ্ছে ৬০ টাকা। শুক্রবার রাজধানীর ধানমন্ডি সহ বিভিন্ন কাঁচা বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি হালি ডিমের দাম ৫ টাকা বেড়ে ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বড় বাজার থেকে কিনলে ডিমের ডজন ১৬০ থেকে ১৬৫ টাকা, আর খুচরা দোকানে ১৭০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব। শুক্রবার বিকেল ৩টার দিকে কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি। যুবদল নেতা আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। কারা ফটকে সাইফুল আলম নীরবকে নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন। ফরিদপুরে রাসেলস ভাইপারের উপদ্রব বেড়েছে। বিশেষ করে চরাঞ্চলের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে এই সাপের আনাগোনা। এতে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এমন সময় এই সাপ মারতে পারলে পুরস্কারের ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তবে তার এমন ঘোষণাকে বন বিভাগ আইন পরিপন্থী বলার পর মত পাল্টিয়েছেন এই নেতা। গতকাল বৃহস্পতিবার বিকেলে শুক্রবারের রাসেল স্কয়ারে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ,
তার বক্তব্যের এক পর্যায়ে রাসেলস ভাইপার সাপ নিয়ে কথা বলেন। সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, ফরিদপুর কোতোয়ালি এলাকায় কেউ যদি রাসেলস ভাইপার সাপ মারতে পারেন তাহলে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। যতজন যে কয়টি সাপ মারতে পারবে প্রত্যেক সাপ প্রতি 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। 23 জুন দলটির 75তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে নানা কর্মসূচি দেয় দলটি। যানজট এড়াতে শোভাযাত্রাটি ছুটির দিন শুক্রবার করেছে তারা। এতে অংশ নেন দলটির সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস.এম. কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে পূর্ব ইউরোপের দেশ আর্মেনিয়া। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে বলে খবর প্রকাশ করেছে আরব নিউজ। এর আগে 30 মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করে স্লোভেনিয়া সরকার। এখন ইউরোপের এ দেশটির পার্লামেন্ট অনুমোদন দিলেই বিষয়টি কার্যকর হবে। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গুলোবো সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এর আগে 28 মে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ইউরোপীয় দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। দেশগুলোর নেতারা জানান, মধ্যপ্রাচ্যের শান্তির জন্য তাদের দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এখন পর্যন্ত জাতিসংঘের প্রায় 145টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ইরান তার প্রতিরক্ষা খাতে আগের চেয়ে ঢের শক্তিশালী বলে জানিয়েছেন ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্ড। সেই সঙ্গে তিনি প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা নিশ্চিত করছি যে আমরা যে কোনো ধরনের হুমকির নিষ্পত্তিমূলক প্রতিক্রিয়া জানাবো। শুক্রবার দেশটির দক্ষিণ এয়ার ডিফেন্স জোন পরিদর্শনকালে তিনি এ হুঁশিয়ারি দেন। কমান্ডার আলী রেজা এই সময় ওই জোনের আওতাধীন সিরাজ এয়ার ডিফেন্স ইউনিটের বিভিন্ন অংশ, সাইট এবং রাডারের অবস্থান পরিদর্শন করেন এবং ইউনিটগুলোর যুদ্ধ প্রস্তুতি এবং অপারেশনাল সক্ষমতার স্তর মূল্যায়ন করেন। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।